This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা মানেই কি দুর্নীতি, আর কোন দুর্নীতির খবর সামনে আসে সব জানাবো আপনাদের তিনটের নিউজ রুম লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মজিরা। নিউজ রুম থেকে আমি লিমা রয়েছি আপনাদের সঙ্গে। তিনটে নিউজ রুম লাইভে নিউজ ডেস্ক থেকে রয়েছি আমি চয়নিকা। টিভি9 বাংলা আপনাদেরকে একটার পর একটা তথ্য দিয়েছে ট্যাব কেলেঙ্কারি নিয়ে। একের পর এক বিস্ফোরক তথ্য আমরা আপনাদের সামনে রেখেছি, আর আজকে তিনটে নিউজ রুম লাইভেও আরও এক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে টিভি9 বাংলা ব্রেক করছে, যেটা শিক্ষা দপ্তরের অভ্যন্তরীণ তদন্ত থেকে উঠে আসছে এক চক্রের কথা, যে চক্র বেশ কিছু দিন ধরে সক্রিয় বলেই জানা যাচ্ছে। আচ্ছা, এখনো অবধি শিক্ষা দপ্তর নিজেদের যে অভ্যন্তরীণ তদন্তে কি কি জানতে পেরেছে, আমি সরাসরি আমাদের রিপোর্টার সুমন মহাপাত্রের সঙ্গে কথা বলতে চাইবো। সুমন, কতদিন ধরে এই চক্র সক্রিয়, কে বা কারা থাকতে পারে, এখন অবধি শিক্ষা দপ্তর থেকে কি কি তথ্য পাচ্ছ? দেখো, শিক্ষা দপ্তর যে অভ্যন্তরীণ তদন্ত করেছে সেখানে পরিষ্কারভাবে যেটা জানা যাচ্ছে যে অগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারগুলো বদলে ফেলা হয়। তার আগেই অবশ্য প্রত্যেকটা স্কুল তাদের ডেটা আপলোড করে দিয়েছিল। পাশাপাশি তারা যেটা জানতে পারছে যে এই অ্যাকাউন্ট নাম্বারগুলোকে ভেরিফাই করার কোনো জায়গা ছিল না, তার কারণ শুধু নাম লেখা থাকে এবং অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে। এই জালিয়াতরা এই নামটাকে ঠিক রেখে অ্যাকাউন্ট নাম্বারটাকে বদলে ফেলেছিল, এবং যখন শিক্ষা দপ্তর বা সরকারি দপ্তর থেকে টাকা গেছে তখন সেই নাম্বারটাকে ভেরিফাই করা হয়নি, নাম্বার দেখে ইনপুট দিয়ে দেওয়া হয়েছে, ফলস্বরূপ অন্য অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। পাশাপাশি তারা এটা দেখছে যে যে সরকারি স্কুলে কম্পিউটার অপারেটর নেই সেখানে তারা সাইবার ক্যাফে থেকেই তথ্য আপলোড করেন, সেক্ষেত্রে সেই সাইবার ক্যাফে থেকেও কিন্তু এই ইউজার নেম পাসওয়ার্ড লিক হতে পারে, এই আশঙ্কা তারা করছে। তাই আগামী বছর থেকে যাতে এই সমস্যা না হয় তার জন্য ফুল প্রুফ টেকনোলজি করার কথা তারা ভাবছেন। এনআইসি থেকে ইতিমধ্যে এসওপি এসছে, অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার থেকে সেই এসওপিগুলোকে ইমপ্লিমেন্ট করার কাজ চলছে। বেশ, নজর থাকবে সুমন, ধন্যবাদ। ট্যাব কেলেঙ্কারিতে এবার আতশ কাছের নিচে বিকাশ ভবন, তার কারণ লালবাজার গোয়েন্দাদের কাছে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে যেখান থেকে মনে করা হচ্ছে যে যারা দায়িত্বে ছিলেন তারাই হয়তো এই কুকীর্তির সঙ্গে জড়িত রয়েছে। লালবাজারের সূত্রে আর কি কি তথ্য উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে। সুজয়, আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, এই যে ট্যাবের টাকা নিয়ে যে দুর্নীতি এবং এই যে সাধারণ যারা ছাত্র তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া, এই চলে যাওয়ার পেছনে বা এই চলে যাওয়ার ঘটনাটা বিকাশ ভবন থেকে ঘটেনি তো, এই আশঙ্কা থেকেই কিন্তু তদন্তকারীরা এখন ইতিমধ্যেই আমরা জানি যে গতকালই লালবাজারে একটা বিশেষ টিম পাঠানো হয়েছে বিকাশ ভবনে, সেখানে তারা সাইবার এক্সপার্টদের সঙ্গে সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে তারা দেখার চেষ্টা করছেন সেখান থেকে কোনোভাবে তথ্য চুরি হয়েছে কিনা। তার কারণ তদন্তকারীদের কাছে এখনও পর্যন্ত যে তথ্য প্রমাণ এসে পৌঁছেছে তারা মনে করছেন যে কেন্দ্রীয়ভাবে কোনো একটি জায়গা থেকেই সেই তথ্য ফাঁস হয়েছে, বা যেখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দেওয়া হয়েছে ছাত্রদের। তার কারণ যদি আলাদা আলাদা ডিআই অফিস থেকে হতো তাহলে নির্দিষ্ট কোনো একটি বা দুটি জেলা থেকেই বেশি পরিমাণ ছাত্রদের টাকা গায়েবের ঘটনা ঘটতো, কিন্তু এটা দেখা যাচ্ছে জেলা গোটা রাজ্যে সর্বত্র ছড়িয়ে রয়েছে। ফলে এমন কোনো একটি জায়গা যেখান থেকে গোটা বিষয়টা অপারেট করা হয় সেরকম জায়গা থেকেই তথ্য চুরি হয়েছে তারা মনে করছে, এবং সেই সূত্রেই তারা বিকাশ ভবনে প্রথম গিয়েছেন। সেখানে সাইবার এক্সপার্টদের মাধ্যমে তারা খুঁজে দেখার চেষ্টা করছেন যে সমস্ত আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ স্কুল বলো, ডিআই অফিস বলো, বিকাশ ভবন বলো বা অর্থ দপ্তর বলো, এই পরিচিত আইপি অ্যাড্রেসগুলোর বাইরে কোনো আইপি অ্যাড্রেস থেকে এই বিষয়টা হ্যাক করা হয়েছে কিনা বা বিষয়টা তথ্য চুরি হয়েছে কিনা, সেই জন্যই সাইবার এক্সপার্টদের নিয়ে যাওয়া হয়েছে। একদমই, তুমি পরিস্থিতি থেকে নজর রাখো সুজয়। আমরা দেখিয়েছিলাম যে ট্যাব কেলেঙ্কারির জাল সেটা কিন্তু জড়িয়ে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে, বেশিরভাগ জালিয়াতির কেন্দ্র মানে এপিসেন্টার আমরা বলেছিলাম চোপড়া, কিন্তু আরো তথ্য পাচ্ছি আমরা। এখনো যেটা পাচ্ছি যে ট্যাব কেলেঙ্কারির শিকার প্রায় 800 পড়ুয়া, তবে এই জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী পরিসংখ্যান বলছে যে 1300-র বেশি পড়ুয়া নাকি ট্যাব জালিয়াতির শিকার হয়েছেন ইতিমধ্যেই। সবচেয়ে বেশি জালিয়াতি দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনার 49টি স্কুল ট্যাব জালিয়াতির শিকার। আর কি তথ্য উঠে আসছে জানবো, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুশোভন। দেখো, গোয়েন্দারা যেটা মনে করছেন যে এখনো পর্যন্ত যে 8খানা জেলা বাকি রয়েছে সেই 8খানা জেলাতেও কিন্তু এরকম থাকতে পারে, সেটা কিন্তু তারা সন্ধান করে যাচ্ছেন, এবং এই সংখ্যাটা যে প্রতিদিন একটু একটু করে বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আর এমনকি গোয়েন্দারা এটা মনে করছে, তুমি যে কথা বলছিলে যে চোপড়া, সেই চোপড়া গুরুত্বপূর্ণ তার একটা কারণ যে টাকা যেভাবে বিভিন্ন ব্যক্তির কাছে যাচ্ছে এবং তারপর সেইখানে গিয়ে মাস্টারমাইন্ড থাকছে একজন বলে মনে করছেন লালবাজার, সেই জায়গায় কিন্তু মনে করছে যে এই জায়গায় কিন্তু চোপড়া একটা অন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সেখান থেকেই হয়তো টাকা এদিক ওদিক করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা জেলা যদি দেখা যায়, প্রতিটা জেলায় যে টাকা যেভাবে যে প্যাটার্নে উঠে গেছে, অর্থাৎ কোনো একটা চক্র এর পেছনে কাজ করছে, এটা এক প্রকার নিশ্চিত। এবং রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যেটা মনে করছে যে এই যে পুরো চক্রের পেছনে মূলত যারা এই কাজটা করেছে তারা প্রথমে তথ্য হাতিয়ে নিয়েছে, তারপর এই জায়গাটা কিন্তু যে তারা টাকাটা কিভাবে তুলতে হবে বা কোন অ্যাকাউন্ট থেকে তুলতে হবে তারা নিশ্চিত করতে পেরেছে। আমার সহকর্মী সুমন যেমন বলছিল যে বেশ কিছু সাইবার ক্যাফে, সেটাও গুরুত্বপূর্ণ, তার কারণ বেশ প্রত্যন্ত গ্রাম রয়েছে বেশ কিছু জায়গায় যেখানে ইন্টারনেট পরিষেবা দুর্বল, যেখানে সাইবার ক্যাফেগুলোতেই নির্ভর করতে হয় পড়ুয়াদের, সেই জায়গায় সেখানে তথ্য সরবরাহ করতে হয় এবং এই জায়গাতেই মূলত যারা যারা কাজ করেছেন কি পদ্ধতিতে কাজ করেছে, অর্থাৎ নজরদারির অভাব রয়েছে। নজরদারি কোথায় এই ক্যাফেগুলোতে? এবং এখনো পর্যন্ত 15টা জেলায় এই কেলেঙ্কারি হয়েছে এবং 800 পড়ুয়া এই জালিয়াতের শিকার এখনো পর্যন্ত হয়ে গেছেন, এখনো যা তথ্য আমরা পাচ্ছি। আর এই নিয়ে প্রথম, মানে এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে, বিরোধীদের বক্তব্যও রয়েছে ব্যাক টু ব্যাক। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে এবং ক্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে, তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। আচ্ছা, জামতারা গ্যাংয়ের কথা তো সবাই শুনেছেন, মানে জামতারা গ্যাং কি করে এবং তাদের কীর্তির কথা অল্প বিস্তর আমরা সকলেই জানি। আচ্ছা, বাংলায় মানে এই রাজ্যে মিনি জামতারা হয়েছে, এই সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? কোথায় জানেন? চোপড়াতে। একটার পর একটা কীর্তি সামনে আসছে। শুধুমাত্র ট্যাবের টাকা নয়, এর আগে আমরা দেখেছি একাধিক স্ক্যাম কিন্তু এই চোপড়াকে কেন্দ্র করেই। তবে শুধুমাত্র তাদের জাল আমাদের রাজ্যে নয়, রাজ্য ছাড়িয়ে গোটা দেশ জুড়ে রয়েছে। কিন্তু কেন বলুন তো চোপড়াতেই তারা তাদের এই চক্রকে ভালোভাবে বিছিয়ে রাখতে পারছে? তাহলে কি কোথাও প্রশাসনের নজরদারির অভাব রয়েছে চোপড়ায়? আমি সরাসরি এই বিষয়ে কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, একটাই প্রশ্ন, কেন চোপড়া? দেখো, লালবাজার যে তদন্ত করছে সেই তদন্তে লালবাজার স্পষ্ট জানাচ্ছে বাংলার বুকে এই মিনি গ্যাং, জামতারা গ্যাং, তার কিন্তু এপিসেন্টার চোপড়া। মুখ্যমন্ত্রী বলছেন এই ট্যাবের জালিয়াতির ক্ষেত্রে তথ্য ফাঁস হয়েছিল কোথায়? রাজস্থানে। কোথায়? মহারাষ্ট্রে। অর্থাৎ আমাদের বাংলায় জামতারা গ্যাং, যাকে মিনি জামতারা বলা হচ্ছে, তারা পেশাদার গ্যাং, সিদ্ধহস্ত, এবং শুধু বাংলার বুকে নয়, গোটা দেশ জুড়ে তারা নেটওয়ার্ক চালাচ্ছে। সেই কারণে এপিসেন্টার যদি চোপড়া হয়, আইপি অ্যাড্রেস যদি চোপড়া হয়, হ্যাক করা হয়েছে এখান থেকে, যেটা লালবাজার তদন্ত নেমে বলছে। আর মুখ্যমন্ত্রী বলছেন এর সঙ্গে যোগ রয়েছে আন্তঃরাজ্যের চক্রের, যে কারণেই চোপড়া মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, বিভিন্ন জায়গায় এক সূত্রে জুড়ে যাচ্ছে। বছর 4 আগে তামিলনাড়ু পুলিশ এই চোপড়া এসেছিল, আধার এনেবেল পেমেন্ট সিস্টেমে জালিয়াতির খবর চোপড়ায় গিয়ে গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলা দেখিয়েছিল। মাইনরিটি স্কলারশিপের টাকা জালিয়াতি, ম্যাপটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারলাম প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যখন এই বিষয়ে কথা বলি, তিনি কি বলেছেন শোনাবো আমাদের দর্শকদের। যে গ্যাংটা সেইখানে যখন নাকি পুলিশ ওখানকার ডিস্ট্রিক্ট বা স্টেট পুলিশ যখন একটা র্যান্ডম রেড করে, ওখান থেকে কিছু কিন্তু চলে এসেছিল এই উত্তর দিনাজপুরে। বিগত দিনে কিন্তু উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। এবং এই চোপড়া উত্তর দিনাজপুরকে বেছে নিয়েছে এই কারণেই যে আশেপাশে যে এরিয়াটা আছে বাংলাদেশ সীমান্ত থেকে শুরু করে, সেইখানে কিন্তু আজকে পুলিশের পক্ষে বোধহয় সম্ভব নয়, এবং সেই জন্য সেফেস্ট জায়গা বলে তারা আজকে ওটা বেছে নিয়েছে। কথায় বলে চোরের ওপর বাটপাড়ি,
আর এই চোরের ওপর বাটপারি প্রবাদটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল ট্যাপ কেলেঙ্কারির ঘটনায়। কিভাবে জানেন? যাদেরকে পুলিশ গ্রেফতার করলো, কোর্টে প্রডিউস করা হলো, তাদের পরিবারের কাছে এবার ফোন এলো আইনজীবী পরিচয় দিয়ে যে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে হবে, না হলে জামিন মিলবে না। ভেবে দেখুন, যে হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত, যে জালিয়াতির সঙ্গে যুক্ত, তারই পরিবারের কাছে আবার ফোন আসছে যে নির্দিষ্ট অঙ্কের অর্থ দিন, নইলে জামিন পাবে না আপনার পরিবারের সদস্য। এমনই ঘটনা ঘটেছে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মরতোষ। মরতোষ, অত্যন্ত অদ্ভুত ঘটনা। একদমই তাই। দেখো, পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই যে ট্যাব কাণ্ড, যে ট্যাবের টাকা জালিয়াতি, সেই জালিয়াতি কাণ্ডে মালদা থেকে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বাড়িতেই বেছে বেছে ফোন আসছে তাদের আত্মীয় পরিজনের কাছে যে পূর্ব মেদিনীপুর জেলায় আদালত থেকে, জেলা আদালতের আইনজীবী তিনি এই নামে ফোন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের জামিন করাতে হবে, আর জামিন না করালে তাদের 6 বছরের জেল হবে। এবং এই বলে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে, প্রায় 15 থেকে 20 হাজার টাকা করে চাওয়া হচ্ছে। এবং গোটা বিষয়টি নিয়ে যারা পরিবারের লোকজন তারা কিন্তু আচমকাই তারা এসে এই গোটা বিষয়টি নিয়ে তারা কিন্তু বর্ধমানে পূর্ব বর্ধমান জেলা পুলিশের দপ্তরে এসেছিলেন। তারা সেখানে এসে জানাচ্ছেন যে তাদের বাড়িতে ফোন যাচ্ছে পরিচয় দিয়ে যে পূর্ব মেদিনীপুর থেকে ফোন আসছে আইনজীবী হিসেবে, যে তারা টাকা চাইছেন। এবং গোটা বিষয়টি নিয়ে তারা যখন বুঝতে পারেন যে এই বিষয়টি সত্যি নয় এবং তারা যখন টাকা দেন না, এবং একাধিকবার, একবার দুবার নয়, বারংবার 8 থেকে 10 বার ফোন করা হচ্ছে, এবং সর্বশেষ যখন তারা টাকা দেননি তখন কিন্তু সেই যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নম্বরে ফোন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে যেটা সামনে আসছে যে যারা এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত, যারা টাকা চাইছেন তারা কতটা বেপরোয়া, কারণ পূর্ব বর্ধমান জেলা পুলিশ তদন্ত করছে। ধন্যবাদ। এদিকে আবার ট্যাব কেলেঙ্কারিতে চাপে প্রধান শিক্ষক শিক্ষিকারা। ট্যাব টাকা না পাওয়ার অভিযোগ উঠলেই কোনো তদন্ত না করেই যেটা হচ্ছে, প্রধান শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হচ্ছে। সামাজিকভাবে সম্মানহানি হচ্ছে তাদের, আর এরই প্রতিবাদে পথে শিক্ষক সমাজ। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে গলা চড়ালেন বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ। জলপাইগুড়ি শিক্ষা ভবনে ডিআইকে ঘেরাও করে বিক্ষোভ, স্মারকলিপিও দেওয়া হয় সংগঠনের তরফে। ট্যাব দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিও করেছে এবিটিএ। দুর্নীতি যে হয়েছে তার তো একটা তদন্ত হতে হবে। যে সমস্ত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নামে এফআইআর করা হলো উইদাউট ইনিশিয়েটিং এনি এনকোয়ারি ফ্রম দ্য ডিপার্টমেন্ট ইটসেলফ। আমরা তো এখানে কিছু করিনি, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট আপলোড করেছি। সরকারিভাবে যদি আমাদের চেপে দেওয়া হয়, সব কিছুতে আতঙ্ক, কাজ করতে গিয়ে সত্যিই যদি ভয় পাই, সেক্ষেত্রে তো আমারও একটা বেদনার ব্যাপার, কষ্টের ব্যাপার, আমার একটা নিজস্ব ইমেজেরও ব্যাপার। ডেফিনেটলি যে কোনো হেড অফ দ্য অফিস উইল বি রেসপন্সিবল। কোনো ঘটনা ঘটে, হেড ইজ হেড না, রেসপন্সিবিলিটি কামস, উইথ দ্য চেয়ার কামস দ্য রেসপন্সিবিলিটি, নিতেই হবে সেটা।